চলুন আপনাদের অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার এসএলএসটি 19 এর সাজেশন আপনার কমন পড়েছে, তো স্যার 11-12 সাজেশন দিলে খুব ভালো হতো। অবশ্যই সাজেশন তো আমি দেবো বলেছিলাম, তো একটু দেরি হলো, বুঝতেই পারছেন কোশ্চেন সলভ করতে টাইম লেগেছে এবং আরও অনেক কাজ থাকে। তো যাই হোক, আজকে আমি সাজেশন আপনাদেরকে প্রত্যেকটা টপিক ইউনিট ধরে ধরে দেবো এবং একটা লাস্ট মিনিট সাজেশন দেবো যে কোনগুলো করতেই হবে। আমি জানি প্রত্যেকের আপনাদের কঠিন টপিক জিওগ্রাফিক্যাল থট, তাই আমি সাজেশনটা এইভাবে সেট করেছি যেগুলো কঠিন লাগে, যেমন থট, আমাদের প্র্যাকটিক্যাল, ইকোনমিক জিওগ্রাফি, ইন্ডিয়া জিওগ্রাফি, ঠিক আছে, যেগুলো কঠিন লাগে সেগুলো কি দিয়ে সাজেশনগুলো পরপর দেব। চলুন আজকে আমরা থটের সাজেশন দেবো। প্রথমে আমরা কি দেখে নেবো, দেখুন থট থেকে আমাদের কীরকম প্যাটার্নে কোশ্চেন দেবে সেটা প্রথমে শিখে নিই। চলুন, যে আমাদের এই প্যাটার্নে কোশ্চেন দেবে সেই মেন্টালিটিটা আপনাদেরকে গ্রো করে নিতে হবে। কি হয়, থট থেকে যেটা কোশ্চেন প্যাটার্ন পড়ে, কিছু বই দিয়ে দিবে, নাম করা বই, সেই বইটা কোন ভৌগোলিক লিখেছে সেটা আমাদের করতে হবে। 2 নম্বর কিছু গুরুত্বপূর্ণ উক্তি দিয়ে দিবে, সেই উক্তিটা কে বলেছে সেটা করতে হবে। 3 নম্বর কিছু টার্মিনোলজি দিয়ে দিবে, সেই টার্মিনোলজি প্রবক্তাকে, যেমন কালচারাল জিওগ্রাফি, কার্ল সয়ার। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ ভৌগোলিকের নাম আপনাকে কিন্তু করতে হবে, তাদের অবদান। ঠিক আছে, আমরা টেনশন করছেন স্যার কোন ভৌগোলিকের নাম করবো, এতগুলো ভৌগোলিক আছে। টেনশন করার কিছু নেই, আমি সব লিস্ট করে দেবো। কিছু গুরুত্বপূর্ণ বই আছে, দেখুন এখানে কি বলছি, কিছু বই আর ভৌগোলিকের নাম, কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ বই আছে, সেই বইটা কবে পাবলিশ হয়েছিল, তার কটা খণ্ড ছিল, কোন খণ্ডে কোনটা আলোচনা করি, সেগুলো কিন্তু করতে হবে। আচ্ছা, কিছু অ্যাপ্রোচ আছে গুরুত্বপূর্ণ, সেই অ্যাপ্রোচটার মূল বিষয়বস্তু কি, সেই অ্যাপ্রোচটা কে বলেছিল, এগুলো। কিছু টার্মিনোলজি আছে, দেখুন এখানে কি টার্মিনোলজি প্রবক্ত বলেছে, এখানে কিন্তু আপনাকে টার্মিনোলজিগুলি কে বলেছে জাস্ট এটা করতে হবে, কত সালে কে বলেছে। কিন্তু এখানে আবার কি করতে হবে, কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি সম্পর্কে আপনাকে জানতে হবে, সেই টার্মিনোলজি কি করে অ্যাপ্লাই করব, সেই টার্মিনোলজির বিষয়বস্তুটা কি, কে বলেছে ইত্যাদি। তারপরে কিছু দেশ আছে আর ভৌগোলিক, কিছু দেশের নাম, সেই দেশের ভৌগোলিকগুলো নাম আমাকে করতে হবে, যেমন গ্রিসের ভৌগোলিকের নাম, আমেরিকারও কিছু ভৌগোলিকের নাম, এবং কিছু ভৌগোলিকের কিন্তু আপনাকে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে শিখে নিলাম কোশ্চেন প্যাটার্ন কি কি আসবে। এবার চলুন আপনাদেরকে যে টার্মিনোলজিগুলোকে সম্পর্কে 2-4 কথা জানতে হবে সেগুলো, এটা কিন্তু আমি এটা ব্যাখ্যা করছি কেমন, মানে এখানে কিন্তু এটা নয় যে শুধু টার্মিনোলজির নাম জানবো আর কে বলেছে সেটা আলাদা একটা পার্ট, যে কিছু টার্মিনোলজি শুধু নাম জানলেই হবে, যে এটা কে বলেছে, বাস কে বলেছে, কত সালে বলেছে, ওখানেই গল্প তার শেষ। কিন্তু কিছু টার্মিনোলজি আছে সেগুলো কিন্তু আপনাকে তার বিষয়বস্তু জানতে হবে, মূল বিষয়বস্তু, যেমন কি কি, এক হচ্ছে কোরোলজি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মাস্ট ইম্পর্টেন্ট। পেজ, প্যাসেজ, ইকুমেন, ঠিক আছে, অন্টোগ্রাফি, জেন্ডিডিভাই, লেবেলসরাম, কম্পেজ, মেন্টাল ম্যাপ তো দারুণ, অ্যান্টিপোড পত্রিকা। আর এইটা খুব 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 ইম্পর্টেন্ট, সিকুয়েন্সিয়াল অকুপেন্স। এই যে 11টা টার্মিনোলজি, এর সম্পর্কে আপনাকে সংক্ষেপে জানতে হবে, কে বলেছে, এর বিষয়বস্তুটা কি ইত্যাদি। তারপরে দেখুন কিছু বুক আছে, এই বই দেখুন এটা 2 ভাগে, কিছু বই আছে সে বইটা কে বলেছে, কত সালে বলেছে, এটুকু জানলে যথেষ্ট। কিন্তু কিছু বই আছে যেগুলোর মূল বিষয়বস্তু কি সেগুলো আপনাকে সংক্ষেপে জানতে হবে, যেমন কি কি, ইলিয়াড, ওডিসি, আটকুন্ডে কটা খণ্ড আছে, কবে প্রকাশ হয়েছে, কোন খণ্ডে কোন বিষয়বস্তু আছে সেগুলো। আচ্ছা, জেন্ডিডিভাই, কসমস, জিওগ্রাফিকা, দ্য পালস অফ এশিয়া, অ্যানথ্রোপোজিওগ্রাফি, দ্য নেচার অফ জিওগ্রাফি। তাহলে আশা করি বুঝতে পেরেছি, এই বইয়ের বিষয়বস্তু জানতে হবে। আর এই পার্টে কি জানতে হবে, কিছু গুরুত্বপূর্ণ বই, সে বইটা কে লিখেছে, কত সালে, বাস সালটা নাম মনে রাখলেও হবে, কে লিখেছে বলে যথেষ্ট। আচ্ছা, কিছু ভৌগোলিক আছে, দেখুন কিছু ভৌগোলিকের কিন্তু সম্পর্কে আপনাকে জানতে হবে, তার মেন কাজ কি আছে, এ আছে, এগুলো জানতে হবে, ঠিক আছে, মানে তার ব্যাপারে ডিটেলসে পড়তে হবে। আর এর একটা পার্ট হবে কি বলুন তো, কিছু ভৌগোলিক আছে পার্টিকুলার কিছু জিনিস করেছে, যেমন নমন যন্ত্র কে আবিষ্কার করেছে, ঠিক আছে, এই কিছু পার্টিকুলার ভৌগোলিক পার্টিকুলার কিছু কাজ করছে, সেগুলো আলাদাভাবে আমি জেনে নেবো। কিন্তু কিছু ভৌগোলিক কি বলুন তো বেশি অবদান থাকে, এই করতে হবে। যেমন দেখুন আপনাদের জীবনে বন্ধু অনেক আছে, তাই তো, কিন্তু কিছু বন্ধু কিন্তু আপনাদের জীবনে গড়ার ক্ষেত্রে অনেক অবদান রাখে, তাদেরকে আপনি কিন্তু বেশি গুরুত্ব দেন, তার ব্যাপারে বেশি জানেন, যেটাকে আমরা বলি বেস্ট ফ্রেন্ড। আর বাকি কিন্তু আমাদের মডারেট ফ্রেন্ড আছে কিছু, ওই হাই হ্যালো বন্ধু, হাই কেমন আছিস, ভালো আছিস, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড কিছু আছে। তাহলে ঠিক সেরকম কিছু আমাদেরকে ওই ছোটোখাটো জানতে হবে, আর কিছু ডিটেল সম্পর্কে জানতে হবে। চলুন কাদের সম্পর্কে জানতে হবে জেনারেলি, মানে বেস্ট ভৌগোলিক বা বেস্ট ফ্রেন্ড আমাদের মধ্যে।
এক হচ্ছে ভিদাল দালা ব্লাচ, র্যাডজেল, হান্টিংটন, রিটার, হামবোল্ড, অ্যানাক্সিমেন্ডার। কেন এদের সম্পর্কে জানতে হবে? কারণ এরা ছাড়া কিন্তু থট অধুরা কাহানি। ঠিক আছে, চলুন এরপর আমরা জেনে নেব কিছু দৃষ্টিভঙ্গি, যেগুলো সম্পর্কে আমাদেরকে মূল বক্তব্য জানতে হবে। ঠিক আছে, যেমন ইডিওগ্রাফিক, নমোথেটিক। ইডিওগ্রাফিক খুব ইম্পর্টেন্ট, নমোথেটিক ইম্পর্টেন্ট, আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, প্রণালীগত দৃষ্টিভঙ্গি, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, জিওক্রেটিক, থিওক্রেটিক, ওয়োক্রেটিক। এই যে দৃষ্টিভঙ্গিগুলো, এগুলো কিন্তু মূল বিষয়বস্তু জানতে হবে। আচ্ছা, এবার চলুন কিছু দেশ আর তাদের ভৌগোলিকের নাম কিন্তু আপনাকে জানতে হবে, এবারে মাস্ট বি। যেমন আরবের কিছু ভৌগোলিক আছে গুরুত্বপূর্ণ, গ্রিসের কিছু ভৌগোলিক, ফরাসি, আমেরিকা, জার্মানি, ভারত। কেন এগুলো জানতে হবে? কোশ্চেন দিয়ে দেবে ছোটকা। অলবেরুনি কোথাকার ভৌগোলিক ছিল? বরাহমির কোন দেশে ভৌগোলিক ছিল? লাও ছোটকা, তখন তুমি কি করবে? তখন তো মুশকিল। তাই দেশ আর কিছু ভৌগোলিকের নাম কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, মতবাদ, অনেক মতবাদ আছে, তার মধ্যে ঠিক আছে কিছু মতবাদ আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন মাতৃক বিপ্লব, খুব খুব ইম্পর্টেন্ট। মাতৃক বিপ্লবে সব থেকে বেশি যেটি ইম্পর্টেন্ট, লিখিন, একটা কোশ্চেন করতে পারে মাতৃক বিপ্লবের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা আমরা আর 2 নম্বর হচ্ছে কি মূলক ভূগোল, রেডিক্যাল জিওগ্রাফি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রত্যক্ষবাদ ইম্পর্টেন্ট, আচরণবাদ, নারীবাদ, গঠনবাদ, এই 6টা কিন্তু আমরা দেখে নেবো। আচ্ছা, এখানগুলো আমরা কিভাবে পড়বো? মতবাদ অনেক বড় বড় মতবাদ আছে, অত বড় পড়ার একদমই দরকার নেই। আমার দেখবেন 2 নম্বর বই, 1 নম্বর বই খুব সংক্ষেপে লেখা আছে। কি জানবো? এইভাবে পড়বো। দেখুন মতবাদটা কত সালে দিয়েছিল, মূল বক্তব্যটা জেনে নেবো। সেই মতবাদ সম্পর্কে যদি কোনো পত্রিকা থাকে, যেমন অ্যান্টিপড, রেডিক্যাল জিওগ্রাফি। আচ্ছা, ওই মতবাদের কে কে বিশ্বাসী ছিল, তাদের নামগুলো জেনে নেবো। কে প্রথম বলেছিল সেটা জেনে নেবো। ঠিক আছে, আর তাদের এগেনস্টে কে কে ছিল, মানে সমালোচকের নাম জেনে নেবো। আর ওই রিলেটেড মতবাদ রিলেটেড কিছু যদি বই লেখা থাকে, সে বইয়ের নাম জেনে নেবো। মানে পুরো সংক্ষেপে। থট থেকে সব থেকে মজার বিষয় হচ্ছে, থট থেকে কখনো কনসেপচুয়াল কোশ্চেন হয় না 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 না। থট থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনই দেয়, উল্টো পাল্টা একদম দিবে না, এটুকু মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা আর একটা আমরা জেনে নেবো, আমি লিখতে ভুলে গেছি, কিছু জনক আমাদেরকে জেনে নিতে হবে, কে কোথাকার জনক ছিল জেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই ওভারঅল ছিল কিন্তু জিওগ্রাফিক্যাল থটের সাজেশন। এরপরে আমি জানি যে আপনাদের মনে হচ্ছে স্যার থটটা একটু আমরা কয়েকটা ক্লাস নিলে ভালো হতো। বুঝতে পেরেছি। তাই আপনাদেরকে আমি কথা দিলাম, টোটাল থটটাকে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি 3-4টে ক্লাসে টোটাল থটটাকে সংক্ষেপে একবার আমি শেষ করে দেবো। আজকে তো মঙ্গলবার, আশা করছি শনিবারের মধ্যে 3-4টে ক্লাসে থটটাকে আমাদের পুরোপুরি আমি শেষ করে দেবো, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। থট তো একটা বিশাল ব্যাপার, ভাস্ট জিনিস, কিন্তু সেটাকে যতটা সংক্ষেপে পারা যায়, আমি জাস্ট আপনাদেরকে মূল বিষয়বস্তু, কনসেপ্ট, কে কী বলেছে না বলেছে, কোন উক্তিগুলো পড়বেন, ঠিক আছে, কোন বইয়ের নামগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো। বারবার বলছি, কম্পিটিশন পরীক্ষায় কিন্তু সাজেশন হয় না, তারপরও কিছু কিন্তু ইম্পর্টেন্ট জিনিস থেকে যায়, যেখান থেকে ছোটখাড়া কোশ্চেন দেয়। আর এবারে কোশ্চেনটা বারবার বলছি, যে কোশ্চেনটা হবে, কোশ্চেনটি কিন্তু 9, 10, 11, 12 যে কোশ্চেন ছিল তার থেকে একটু কঠিন হবে, খুব কঠিন নয় কিন্তু একটু কঠিন। আমরা কিন্তু 60টা কোশ্চেনের টার্ম অবশ্যই শুনবেন, কোশ্চেন অপরিচিত থাকবে না, কিন্তু এই যে ছোটকা উত্তর কিন্তু খুব কাছাকাছি থাকবে। তাই আপনারা কিন্তু মেন্টাল প্রিপেয়ার্ড হয়ে যান যে কোশ্চেন খুব কঠিন পড়বে না, কোশ্চেন পড়বে কনসেপচুয়াল এবং অপশন খুব কাছাকাছি থাকবে। ঠিক আছে, তাই এটা থটের সাজেশন হলো। এরপর পরপর আমি এইভাবে প্রত্যেকটা ইউনিটের সাজেশন আপনাদেরকে দিয়ে দেবো, এবং শেষে একবার ওভারঅল সিলেবাস থেকে কোনগুলো আমরা ইম্পর্টেন্ট সেগুলো মানে দেখতে হবে, মাস্ট বি, দেখতেই হবে, সেটারও একটা লিস্ট দিয়ে দেবো। এবং তার মাঝে আমি কি করব, আপনাদের থটের টোটাল থটটাকে আমি শেষ করে দেবো মোটামুটি, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমাদের ওয়েবার থিওরি সমস্যা আছে সেটা করে দেবো, যেগুলো সমস্যা আমার মনে হয়েছে করে দেবো। আর আপনাদের যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে করবেন, লিখে পাঠাবেন, স্যার এইগুলো করে দিলে ভালো হয়। বুঝতেই পারছেন সময় কম, তাই প্রত্যেকের কমেন্ট পড়বো, তার মধ্যে যেগুলো আমার সুযোগ সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে দেবো। তাই সবার রিকোয়েস্ট কিন্তু রাখতে হয়তো পারবো না, কিছু জনের রাখবো। এবার কিছু জনের মাধ্যমে যদি আরও কিছু জনের উপকার হয়, আর বারবার বলছি অবশ্যই ভিডিওটাও শেয়ার করে দেবেন, কারণ আমি চাইছি কেয়ার অ্যান্ড শেয়ার, এই থিওরিতে বিশ্বাসী। আমরা এরপরে সাজেশনটা দিই, এবার প্র্যাকটিক্যালে পোর্শনটা দেখবো। ঠিক আছে, ভালো করে বারবার বলছি, প্র্যাকটিক্যালের জিনিস আমরা কোনটা দেখবো সেটা আমাদেরকে করতে হবে। প্র্যাকটিক্যালে আমাদের কিন্তু 11, 12-এ
এই জিনিসগুলো একটু আমরা বেশি হাইলাইট করবেন, ঠিক আছে। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে সার্ভে, তার টার্মেটোলজি। সার্ভে কিছু ইম্পর্টেন্ট টার্ম থাকে, সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে, কারণ পরীক্ষায় কোশ্চেন পড়বে। যেমন কি কলিমেশন লাইন, বেঞ্চমার্ক, স্পট হাইট, ঠিক আছে, তারপর বিএস, এফএস ইত্যাদি। এই যে টার্মগুলো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পড়বে। 2 নাম্বার কি স্ক্যাটার ডায়াগ্রাম, খুব ইম্পর্টেন্ট। স্ক্যাটার ডায়াগ্রামের ছবি, ওখানে মানগুলো দিয়ে দিবে, ঠিক আছে, কিরকম মান হলে কিরকম স্ক্যাটার হয়। 3 নাম্বার সিকোয়েন্স, খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ওকে, খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বার স্যাম্পলিং, স্যাম্পলিংটা মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর ডাটার মধ্যে কোনটা নমিনাল ডাটা, অর্ডিনাল ডাটা, এগুলো কিন্তু উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে। স্যাম্পলিং এবং এই ডাটাটার উদাহরণ দিয়ে দিবে। একটা উদাহরণ আমাদেরকে দিবে, দিয়ে বলে দিবে এটা কি ধরনের ডাটা, এটা কি ধরনের স্যাম্পলিং, ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে কি র্যাঙ্ক সাইজ রুল, খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বার কি ক্রপ কম্বিনেশন। 9 নাম্বার লরেন্জ কার্ভ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 10 নাম্বার রেজুলেশন, রিমোট সেন্সিং থেকে যে 4টি রেজুলেশন আছে সেগুলো কিন্তু দেখতে হবে। স্পেক্ট্রাল রেজুলেশন, স্পেশাল রেজুলেশন, টেম্পোরাল রেজুলেশন, এগুলো। আচ্ছা, 11 নম্বর ভেক্টর এবং রাস্টার ডাটা। 12 নম্বর বিভিন্ন দেশ এবং তাদের যে স্যাটেলাইটগুলো লঞ্চ করেছে, এটা কিন্তু আয়াকার স্যাটেলাইট প্লাস আধুনিক যে স্যাটেলাইটগুলো, সেই নামগুলো কিন্তু আমাদের করতে হবে। এবং এলন মাস্কের যে এখন নাসার সাথে যুক্ত হয়ে যায়, ওই সম্পর্কে কিন্তু রিসেন্ট তথ্য আমাদেরকে দেখে নিতে হবে। 13 নম্বর এফসিসি, ফলস কালার কম্বিনেশন, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর টোপোসিট। টোপোসিট থেকে কিন্তু আমরা 3-4 রকম দেখতে হবে। একটা হচ্ছে টোপোসিটের যে মিলিয়ন সিট, ডিগ্রি সিট, তার উদাহরণ, তার স্কেল, কি করে স্কেলটা বার করে সেগুলো, ঠিক আছে। তারপর যে প্রোফাইলগুলো আছে, সুপার ইম্পোজ প্রোফাইল, সিরিয়াল প্রোফাইল, সেগুলো, এবং টোপোসিটের যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেখতে হবে। এবং টোপোসিটের কিন্তু কিছু টার্ম আছে, কজওয়ে, ঠিক আছে, কিংবা ওই যেগুলো সিম্বল, সেগুলো দেখে নেবেন। আচ্ছা, 15 নম্বর যে থিমেটিক ম্যাপ, খুব ইম্পর্টেন্ট থিমেটিক ম্যাপ। 16 নম্বর জিআইএস থেকে টার্মগুলো দেখে নেবেন। 17 নম্বর রিমোট সেন্সিং টার্মিনোলজি, খুব ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রজেকশন থেকে স্কেল বলতে কীরকম, যেটা রেডিয়াল স্কেল, তারপরে রেশিও স্কেল, যে স্কেলগুলো আছে সেইগুলো, এবং কোন কান্ট্রি দ্বারা কোন পজিশন শো করবো। 19 নম্বর হচ্ছে রিডাকশন এবং এনলার্জমেন্ট ম্যাপ, খুব ইম্পর্টেন্ট। 20 নম্বর কোন স্কেলের কোন মানচিত্র, ইম্পর্টেন্ট। 21 নম্বর অল ফর্মুলা এবং ডায়াগ্রাম, সমস্ত প্র্যাকটিক্যাল যেগুলো ইম্পর্টেন্ট, সেই ফর্মুলাগুলো দেখে নেবেন, কোনটা কোন ফর্মুলাকে ডিনোট করছে, সেই মানটা কি নির্দেশ করছে, এবং ডায়াগ্রামগুলো দেখবেন। তার কারণ হচ্ছে এখন এক্স অক্ষে কী আছে, ওয়াই অক্ষে কী আছে, এরকম কিন্তু দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে কি অল গ্রাফ, এখানে কিন্তু গ্রাফ বলতে আমরা আর্গোগ্রাফ, তারপরে ক্লাইমোগ্রাফ, তারপরে রেনফল ডিসপারশন যে ডায়াগ্রাম সেটা। আর 24 নম্বর যে ক্রোমাটিক এবং ক্রোসিমেটিক, এইগুলো কিন্তু আমরা একটু দেখে নেবেন। এরপরে এখান থেকে আমি সাজেশন নেবো, সাজেশন মানে এগুলো তো করবেন, ভালো কথা, ঠিক আছে। তার এইগুলোর থেকে আবার বেশি কোনগুলো ইম্পর্টেন্ট সেটাকে বলে দিই। 11-12 আমার যেটা মনে হচ্ছে প্র্যাকটিক্যাল থেকে, 1 স্ট্যাটিস্টিক, 2 রিমোট সেন্সিং, 3 জিআইএস, 4 হচ্ছে টোপোসিট। এই 4টে পোর্শন কি বললাম মনে থাকবে। 1 হচ্ছে টোপোসিট, 2 নম্বর হচ্ছে রিমোট সেন্সিং, স্ট্যাটিস্টিক, ঠিক আছে, সার্ভে। এই পোর্শনগুলো একটু বেশি হাইলাইট করবেন, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। যেমন বলে দিই, এইটা 1 নাম্বার সার্ভে টার্মিনোলজি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইগুলো এই এই প্রথম 7টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখে নেবেন। আচ্ছা, লরেঞ্জ কার্ভ একটু বেশি হাইলাইট করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই 3টে 10, 11, 12 একটু বেশি হাইলাইট করবেন, মানে রেজুলেশন, ভেক্টর ডাটা, রাস্টার ডাটা, দেশ, স্যাটেলাইট। আচ্ছা, এখানে আপনার এইটা 14, 15, 16, 17, ঠিক আছে, এইগুলো। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ওই এই তিনটে মানে এগুলো একটু বেশি হাইলাইট করবেন। তার মানে কি, এক কথায় আমি কি বলতে চাইলাম, স্ট্যাটিস্টিক, রিমোট সেন্সিং, ঠিক আছে, তারপরে সার্ভে, জিআইএস, এইগুলো আপনাকে একটু বেশি হাইলাইট করতে হবে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল, বিশেষ করে কোনটা স্ট্রং কোরিলেশন, কোনটা উইক কোরিলেশন, এই মানগুলো একটু ভালো করে দেখে নেবেন। তারপর বডিজ মেথডের সাহায্যে আমরা কীভাবে এরর প্র্যাকশন করবো সেগুলো। তাহলে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল চলে গেল। প্রথমে থট বলে দিচ্ছি, এবার প্র্যাকটিক্যাল। তারপর চলে আসবো কি হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি কী করতে হবে, অল থিওরি, যে সমস্ত থিওরিগুলো আছে সেগুলো খুব ভালো করে করতে হবে। যেমন ম্যালথাসের থিওরি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে কার্ল মার্ক্সের থিওরি, খুব ইম্পর্টেন্ট। মাইগ্রেশনের থিওরি, খুব ইম্পর্টেন্ট। এবং এই থিওরির আবার যেগুলো ইম্পর্টেন্ট টার্ম সেগুলো, যেমন হচ্ছে ম্যালথাসের পজিটিভ চেক, প্রিভেন্টিভ চেক আছে,
ঠিক আছে। তারপর কার্ল মার্ক্সের যে টার্মগুলো আছে এই টার্মগুলো কিন্তু ভালো করে আমরা কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর খুব ইম্পর্টেন্ট যেটা অল প্রকল্প, এখান থেকে কিন্তু প্রকল্প পড়বেই। কি রিলেটেড প্রকল্প? খাদ্য নিরাপত্তা সংক্রান্ত প্রকল্প, আচ্ছা বেকারত্ব সম্পর্ক প্রকল্প, আচ্ছা কর্ম নিয়োগ সংক্রান্ত প্রকল্প, জেন্ডার বাই সংক্রান্ত অনেকগুলো প্রকল্প আছে, যেমন কর্মক্ষেত্র প্রকল্প, আচ্ছা ভারত যোজনা, মিড ডে মিল স্কিম। এই যে প্রকল্পগুলো আছে খুব ইম্পর্টেন্ট, এবং বর্তমানে ভারত সরকার যে প্রকল্পগুলো গ্রহণ করছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা 3 নম্বর হচ্ছে অ্যাকারম্যানের জনসংখ্যা সম্পদ অঞ্চল, ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, GHI GDI খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর বিভিন্ন ইকোনমি অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট, এটা দেখবেন পরীক্ষায় কোশ্চেন একটা আসবে আশা করছি, যে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি বিশেষ করে যে কোয়াটারনারি কোয়াটারনারি এগুলো খুব ইম্পর্টেন্ট, উদাহরণ দিয়ে দেবেন। আচ্ছা 6 নম্বর জনঘনত্ব অঞ্চল খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর উপজাতি খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর সেন্সাস খুব ইম্পর্টেন্ট। 9 কৃষি গান্ত্রিক ঘনত্বটা দেখে নেবেন, সেক্স রেশিও দেখে নেবেন, জেন্ডার ওয়াইজ দেখে নেবেন, বেকারত্বের যে ভাগগুলো আছে কীরকম, ছদ্ম বেকারত্ব, মৌসুমি বেকারত্ব, ঠিক আছে, এই ঘর্ষণাল বেকারত্ব, ফিকশনাল বেকারত্ব এগুলো। আচ্ছা 13 নম্বর পিরামিডের আকৃতি আর দেশের নাম, কোন পিরামিড কি আকৃতি এবং দেশের উদাহরণ। 14 নম্বর ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, এটাও তাই করবেন, ঠিক আছে, ওই দেশের উদাহরণগুলো করে নেবেন, ঠিক আছে। আর সূত্র, এখানে কিন্তু কিছু সূত্র আছে, সূত্রগুলো একটু করতে হবে। কীরকম সূত্র? যেমন হচ্ছে আপনার ওই জনঘনত্ব, তারপরে আছে আপনার ওই শিশু মৃত্যু হার, ঠিক আছে, মৃত্যু হার ইত্যাদি। আর এখানে মেল যেটা পড়বে সেগুলো হচ্ছে বিভিন্ন দেশ ও উদাহরণ, কীরকম, যেমন দেখবেন এরকম পড়বে অ্যাকারম্যানের হয়তো যে জনসংখ্যা সম্পদ অঞ্চল হচ্ছে এই সম্পদে কোন দেশ বিলং করে, আচ্ছা প্রথম শ্রেণী পিরামিডে কোন দেশ বিলং করে, আচ্ছা তারপর ডেমোগ্রাফিক ট্রানজিশনে কোন দেশ বিলং করে ইত্যাদি। এবার এখানের মধ্যে কোনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলে দিই। একটা হচ্ছে অল থিওরি, অল প্রকল্প খুব ইম্পর্টেন্ট, আচ্ছা HDI GDI খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ইকোনমি অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট, জনসংখ্যা জনঘনত্ব অঞ্চল, 7-8 সেন্সাস উপজাতি, আচ্ছা সেক্স রেশিও খুব ইম্পর্টেন্ট, আচ্ছা আর এইটা দেশ এবং উদাহরণ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর 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 হচ্ছে এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন। বারবার বলছি এখান থেকে কিন্তু কোন দেশ তার কি বিশেষত্ব উদাহরণ আছে সেগুলো কিন্তু করবেন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা প্রকল্প কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়বে উপজাতি ইত্যাদিগুলো। তাহলে প্র্যাকটিক্যাল আর হিউম্যান জিওগ্রাফি এগুলো কিন্তু আমরা ভালো করে দেখে নেবেন। তাহলে 3টে হলো, একটা হচ্ছে থট, একটা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, ঠিক আছে। এই টোটাল যে সাজেশনটা করবো ইউনিট ওয়াইজ সাজেশন হবে, 2টো পার্টে যাবে, ঠিক আছে। এবং শেষ মুহূর্তে অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার একটা লাস্ট মিনিট সাজেশন দেবো, মানে টোটাল সিলেবাস থেকে আমরা কোনগুলো অবশ্যই। এরপরে আমরা সাজেশন তাহলে বায়োজিওগ্রাফি দেখে নেবো, ঠিক আছে। বায়োজিওগ্রাফি কি দেখবো? 1 নম্বর হচ্ছে জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 নম্বর বায়োম, অ্যাকচুয়ালি বায়োমটা হতো এনভায়রনমেন্ট জিওগ্রাফি, কিন্তু ভুল করে বায়োজিওগ্রাফিতে লিখে দিয়েছি, কোনো ব্যাপার নয়, বায়োম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জীববৈচিত্র্য আমরা কোনগুলো করবেন, যেটা হচ্ছে আলফা বিটা গামা, ঠিক আছে। আর কোনগুলো করবেন, উদাহরণগুলো করবেন, ঠিক আছে, ইনসিটু এক্সিটু উদাহরণ, ঠিক আছে, এবং ইনসিটুতে কোন প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয়, এক্সিটুতে কোনগুলো সংরক্ষণ করা হয়। বায়োমটাকে আমরা 3 ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে বায়োম লোকেশন, কোন বায়োম কোথায় দেখতে পাওয়া যায়। 2 নম্বর কি করবেন, 2 নম্বর হচ্ছে কোন বায়োমে কোন প্রাণী এবং উদ্ভিদ প্রজাতি দেখতে পাওয়া যায় সেটা। 3 নম্বর কি করবেন, 3 নম্বর করবেন যে কোন বায়োমে কোন উপজাতি দেখতে পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর হচ্ছে ডাটা বুক, এটা তো বলার কোনো কথাই নাই, রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক, কে পাবলিশ করেছে, কত সালে পাবলিশ হয়েছে, এবং বিশেষ করে কোন ডাটা বুকে কোন প্রাণীগুলো স্থান পেয়েছে, ধ্বংসাত্মক ইত্যাদি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে বিভিন্ন বিপন্ন প্রাণী, বিলুপ্ত প্রাণী, এই যে প্রাণীগুলো উদাহরণ, সেই উদাহরণগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে অভয়ারণ্য, খুব ইম্পর্টেন্ট, অভয়ারণ্য উত্তর থেকে দক্ষিণে সাজানো, কোনটা বৃহত্তম, কোনটার অবস্থান কোন রাজ্যে, কোন অভয়ারণ্যর পাশ দিয়ে কোন নদী চলে গেছে, কোন অভয়ারণ্যে কোন প্রাণী প্রতিপালিত করা হয়, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরিবেশ আইন খুব ইম্পর্টেন্ট, পরিবেশ আইন, পরিবেশ দিবস, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, এই পরিবেশ আইন এবং পরিবেশ দিবস খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর হচ্ছে রামসর সম্মেলন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন পড়বে, ঠিক আছে। 9 নম্বর হচ্ছে সয়েল প্রসেসে কিন্তু এখানে গুরুত্ব দিবেন, পর্যালাইজেশন, ল্যাটারাইজেশন, কোন জলবায়ু অঞ্চল দেখতে পাওয়া যায়, কোন মৃত্তিকার সৃষ্টি হয়। আচ্ছা মৃত্তিকার রাসায়নিক ধর্ম, পিএইচ থেকে কোশ্চেন কিন্তু পড়বে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা মৃত্তিকার ভৌত ধর্ম, ভৌতের মধ্যে মৃত্তিকার জল খুব ইম্পর্টেন্ট, মৃত্তিকার যে কালার
ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেমন মুন মুনসেল কালার চার্ট দেখে নেবেন একটু। আচ্ছা, এই যে বায়োজিওগ্রাফি, এই বায়োজিওগ্রাফির এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে কোনগুলো আমাদেরকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো চলুন বলে দিই। যেমন জীব বৈচিত্র্য খুব ইম্পর্টেন্ট, বায়োম, ডাটা বুক, বিপন্ন, অ্যাকচুয়ালি সবই ইম্পর্টেন্ট। মানে 1 থেকে মোটামুটি আপনারা 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত খুব ভালো করে করবেন, ঠিক আছে। আর এইদিকে করবে, হ্যাঁ, মৃত্তিকার পদ্ধতিগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, সামাজিক বনসৃজন কোন কোন সংস্থা যুক্ত, কোন কোন গাছ লাগানো হয় কোথায়, সয়েল প্রোফাইলটা দেখে নেবেন, প্রধান প্রধান সার্বিক উদাহরণ, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কটা করলেই যথেষ্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে সয়েল অর্ডার, তাহলে আর একবার জাস্ট ঝটঝট করে বলে দিই। 1 জীব বৈচিত্র্য, 2 বায়োম, 3 হচ্ছে ডাটা বুক, 4 হচ্ছে বিপন্ন প্রজাতি, 5 নম্বর হচ্ছে অভয়ারণ্য, 6 নম্বর হচ্ছে পরিবেশ আইন, 7 নম্বর পরিবেশ দিবস, 8 নম্বর রামসর সম্মেলন, 9 নম্বর সয়েল প্রসেস, 10 নম্বর মৃত্তিকার রাসায়নিক ধর্ম, মৃত্তিকার ভৌত ধর্ম, 12 মৃত্তিকার ক্ষয়ের পদ্ধতি, তারপর হচ্ছে 13 সামাজিক বনসৃজনের সংস্থা গাছ, সয়েল প্রোফাইল, প্রধান প্রধান স্বাভাবিক উদাহরণ, সয়েল অর্ডার, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসবো আমরা কি এনভায়রনমেন্ট জিওগ্রাফি। এনভায়রনমেন্ট জিওগ্রাফি আমরা কি দেখে নেবো বিভিন্ন যে খাদ্য শৃঙ্খলের যে উদাহরণগুলো, কোনটা শিকারি, কোনটা গ্রেজিং খাদ্য শৃঙ্খল, এগুলো উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ফুড ওয়েব কিন্তু এককগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরিবেশ সম্মেলন খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। বায়োজিওকেমিক্যাল সাইকেল, কোনটা সরল সাইকেল, কোনটা গ্যাসীয় অবস্থায় কোনো চক্র গঠন করতে পারে না, ইত্যাদিগুলো, ঠিক আছে। আচ্ছা, শক্তি প্রবাহ, বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা, এই তিনটেতে কিন্তু টার্মিনোলজিগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়বে। ইকোলজিক্যাল নিচ, ইকোটোন, ইকোক্লাইন, ঠিক আছে। তারপরে আপনার আছে যেগুলো বাস্তুতন্ত্রে যেগুলো আছে সেগুলো। আচ্ছা, বিভিন্ন বাস্তুতন্ত্রের যে উদাহরণ সেগুলো, এর মধ্যে যেগুলো সব থেকে বেশি পরীক্ষায় পড়ার সম্ভাবনা, এই টার্মিনোলজি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট পড়বে। পরিবেশ সম্মেলন খুব ইম্পর্টেন্ট পড়বে। আচ্ছা, খাদ্য শৃঙ্খলের উদাহরণ খুব ইম্পর্টেন্ট, আর এটা বাস্তুতন্ত্রের উদাহরণ, এগুলো একটু বেশি ভালো করে দেখবেন, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা পার্ট 1-এ মোটামুটি আমরা কোন কোন সাবজেক্টগুলো দিলাম, এক হচ্ছে জিওগ্রাফিক্যাল থট, 2 নম্বর প্র্যাকটিক্যাল, 3 নম্বর বায়োজিওগ্রাফি, 4 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট জিওগ্রাফি, ঠিক আছে। আর একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। 5টা ইউনিট দিলাম, বাকি ইউনিটগুলো আবার দিয়ে দেবো, ঠিক আছে। এবং বারবার বলছি, প্রথমে একটা ইউনিট ওয়াইজ সাজেশন দিচ্ছি, তারপরে আবার কিন্তু লাস্ট মিনিট সাজেশন কিন্তু একটা থাকবে। এবং আপনাদের আজকে তো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 4 দিনের মধ্যে জিওগ্রাফিক্যাল থটটা আমি ক্লাস নিয়ে নেবো, এবং যেগুলো জেড স্ট্রিম এগুলো কঠিন কঠিন আছে সেগুলো আমি কিন্তু আপনাদেরকে পড়িয়ে দেবো। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যে 19 পরীক্ষাটা হলো, এই কোশ্চেন প্যাটার্নগুলোকে কারেকশন করে ব্যাখ্যা করা, তারপরে আপনার কাট অফ মার্ক কেমন হবে সেই ভিডিও প্রস্তুত করা, ঠিক আছে, এইগুলো করতে একটু সময় লাগলো। আচ্ছা, আর একটা কি, আমার ওই 3টে বই থেকে এখন অবধি আমি মোটামুটি খুঁজছিলাম 9-10-এর যে 60টা কোশ্চেন আছে, 60টা থেকে মোটামুটি 30টা কোশ্চেন খুঁজে পেয়েছি অলরেডি, এবং প্রত্যেকটা খুঁজে খুঁজে তার পাশে পেজ নাম্বার দেওয়া, হাইলাইটার করা করছি। আরও অনেক কোশ্চেন আমার বই থেকে পড়েছে, এগুলো করতে একটু সময় লাগছে, তাই ভিডিও আমার খুব তাড়াতাড়ি দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারছি না। তবে আশা করছি এরপরে এই কাজগুলো অনেকটা হয়ে গেছে, করে দেবো। এবং অবশ্যই আমি কিন্তু 7 দিন পরে আমার 3টে বই থেকে টোটাল কটা কোশ্চেন কমন এসছে 11-12, মানে 9-10 থেকে, এবং 11 যে পরীক্ষা হবে সে টোটালের উপর কিন্তু আমি একটা ভিডিও আপনাদের অবশ্যই লঞ্চ করব, ঠিক আছে। আমরা অবশ্যই দেখবেন 9-10 থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আমার 3টে বই থেকে কমন এসছে, 1, 2, 3, ঠিক আছে। এরপরে সাজেশন আমরা বাকিটা দেখিনি। জিওটেকটনিক, ঠিক আছে, জিওটেকটনিকটা খুব ইম্পর্টেন্ট। জিওটেকটনিকে প্রথমে আপনাদেরকে যেটা গুরুত্ব দেবে, পাঁচ সংস্থান থেকে কিন্তু কোশ্চেন পড়বে। কিরকম কোশ্চেন পড়বে, পাত সঞ্চালনের দিক, কোন পাত কোন দিকে সঞ্চালিত হচ্ছে। 2 নাম্বার পড়বে পাত সঞ্চালনের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দুটো প্লেটের ধাক্কার ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। পাত সীমান্তে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো একটু দেখে নেবেন। আর কোন মহাসাগর সংকুচিত হচ্ছে, কোনটা প্রসারিত হচ্ছে, এই 3টি হচ্ছে পাত সংস্থানে কিন্তু মেন জিনিস, ঠিক আছে। এখান থেকেই কোশ্চেন দিবে, ওকে। আচ্ছা, তারপর দেখবো সমস্থিতি, ঠিক আছে। আমরা সমস্থিতি যেটা পড়বো, যে থিওরিগুলো আছে এরি এবং প্র্যাটটা একটু ভালো করে দেখবেন, বাকি থিওরি যে মেন টার্মগুলো আছে সেগুলো একটু কিন্তু দেখে নেবেন। এবং অবশ্যই এখানে কিন্তু অভিকর্ষজ ত্বরণের যে ব্যাপারটা আছে একটু হালকা করে দেখে নেবেন। আচ্ছা, তারপর যে কন্টিনেন্টাল ড্রিফট কোশ্চেন পড়বে, এবং কন্টিনেন্টাল ড্রিফটে কি কোশ্চেন পড়বে, মেরুর অবস্থান, ফ্লাইট ফ্রম পোল, জীবাশ্মর প্রকৃতি, মানে কোনটা মেসোসরাস কীরকম জীবাশ্ম, গ্লোব ট্রেস কীরকম জীবাশ্ম, এরকম জিগসপিট,
সমালোচনা এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে যুগ, কোন যুগে ভেঙেছিল, কোন যুগে সঞ্চালিত হয়েছিল, কোন যুগে মেরুভ্রমণ হয়েছিল ইত্যাদিগুলো। তারপর হচ্ছে শিলা, শিলার আমরা কি পড়বেন, শিলার উদাহরণগুলো পড়বেন, আর এগুলো ফ্যানেরেটিক, হিপোক্রিস্টালিন যে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী শিলার শ্রেণীবিভাগ সেগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা পিএসএল 3টে ওয়েব সম্পর্কে দেখতে হবে, আর্থকোয়েক জোনটা দেখে নেবেন, আচ্ছা আইসোসিসমাল লাইন, হোমোসিসমাল লাইন দেখে নেবেন, সিসমিক শ্যাডো জোন খুব ইম্পর্টেন্ট, ফায়ার অফ রিং খুব ইম্পর্টেন্ট, অ্যাস্ট্রোস্ফিয়ার খুব ইম্পর্টেন্ট। আচ্ছা অগ্নুৎপাতের ভূমিরূপ এবং অগ্নুৎপাত সৃষ্ট ভূমিরূপগুলো দেখে নেবেন। আর কয়েকটা টার্ম, চ্যুতি ভিগু, চ্যুতিরেখা ভিগু, র্যাম ভ্যালি, রিফ্ট ভ্যালি, হোস, স্তূপ পর্বত। আচ্ছা কোন চ্যুতি থেকে কি সৃষ্টি হয়, চ্যুতি এবং ভাঁজের নিদর্শন। আর এখান থেকে কিন্তু ডায়াগ্রাম বেস কিন্তু কোশ্চেন পড়তে পারে, তাই ডায়াগ্রামগুলো একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। এই হচ্ছে জিওটেকটনিক। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পাশ সংস্থান, সমস্থিতি, কন্টিনেন্টাল ড্রিফট, এই 3টে। আচ্ছা আর হচ্ছে আর্থকোয়েক, আর্থকোয়েক ঠিক আছে 4টে, এই আর্থকোয়েক 4টে, এই 4টে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আর খুব বেশি হলে অগ্নুৎপাতটা দেখে নেবেন, কিন্তু টোটালি দেখবেন এটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন, ঠিক আছে। চলুন এবার আমরা দেখে নেব জিওমরফোলজি। জিওমরফোলজি কি, ক্ষয়চক্র খুব ইম্পর্টেন্ট, চক্রাকার এবং অচক্রাকার, বিশেষ করে অচক্রাকারটা বেশি একটু দেখবেন, অচক্রাকারটা পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আচ্ছা ঢাল, ঢালে যে থিওরিগুলো খুব ইম্পর্টেন্ট, শিলার প্রকৃতি ও ভূমিরূপ, রান অফ, কাস্ট, কাস্ট অঞ্চল কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, ভারতে কোথায় কোথায় কাস্ট অঞ্চল দেখতে পাওয়া যায় সেটা দেখবেন। তারপর সিউডো কাস্ট ইত্যাদি যেগুলো আছে সেগুলো দেখে নেবেন। সমুদ্র তরঙ্গ খুব ইম্পর্টেন্ট, উপকূল, কোনটা যৌগী উপকূল, কোনটা উত্থিত উপকূল, এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কোনগুলো পর্যন্ত কোস্ট আর শোর, যেটা বলেছিলাম অফশোর অনশোর কোশ্চেন কিন্তু পড়বে। আচ্ছা মাস ওয়াস্টিংটা দেখবেন, মাস ওয়াস্টিংয়ের ঢাল, নিদর্শন আর অনুপাত, ঠিক আছে। বদ্বীপ, জল নিগম প্রণালী, আচ্ছা রেনল্ডস নাম্বার, ফ্রাউন্স নাম্বার, হিমশিরি, আচ্ছা ইনসেলবার্গ, বাজাদা, পেডিমেন্ট, সম্প্রয়ভূমি। অর্থাৎ এখানে কি করবেন, এই যে বায়ু, নদী, হিমবাহ, এই যে যেটা কমন জিনিস আর কি, বায়ু, নদী, হিমবাহ, এই কমন জিনিসের কিন্তু এগুলো একটু ইউনিক ফিচার্সগুলো আছে, যেমন হচ্ছে বাজাদা, ইনসেলবার্গ, হিমশিরি, আচ্ছা যেগুলো মোরেন, এইগুলো বেশি ফোকাস করবেন, যেগুলো কমন জলপ্রপাত, তারপর আয়তক্ষেত্র উপত্যকা, ঠিক আছে, এগুলো না দেখলেও হবে, মানে এগুলো অতটা জেনারেলি দেয় না, এগুলো 19ই বেশি দেয়, ঠিক আছে। আচ্ছা জিওমরফোলজি বেশি বেশি করে কোনগুলো দেখবেন, অবশ্যই অচক্রাকারটা দেখবেন, ঢালটা দেখবেন খুব ইম্পর্টেন্ট, সমুদ্র তরঙ্গ দেখবেন, কাস্ট দেখবেন, ঠিক আছে। আচ্ছা মাস ওয়াস্টিং দেখবেন, আচ্ছা আর এই রেনল্ডস নাম্বারটা দেখবেন, ঠিক আছে, জল নিগম প্রণালী দেখবেন। আর এই হিমশিরি জাতীয় যে ভূমিরূপগুলো আছে একটু ইউনিক টাইপের, যেগুলো দেখবেন জেনারেলি 19 ছেলেমেয়েরা একটু অ্যাভয়েড করে আর কি, ঠিক আছে, সেগুলো একটু ভালো করে দেখে নেবেন, কারণ ওখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা একটু বেশি। বারবার বলছি 11-12 কোশ্চেনটি কিন্তু 19 যে কোশ্চেন হয়েছে তার থেকে একটু কঠিন হবে, খুব কিন্তু কঠিন হবে না। কোশ্চেনের 60টা কোশ্চেন আমরা শুনবেন, কিন্তু অপশনগুলো খুব কাছাকাছি হবে। আচ্ছা তারপরে চলুন আমরা দেবো ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি কোপেন থ্রনথয়েড ক্লাসিফিকেশন, বিশেষ করে কোপেনের ভারতের ক্লাসিফিকেশনটা খুব খুব ইম্পর্টেন্ট, এবং থ্রনথয়েডের এই প্রদেশগুলো, আর্দ্রতা প্রদেশ যেগুলো আছে। আচ্ছা তারপর দেখবেন এল নিনো, না নিনো, এসআইও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফ্রন্ট খুব ইম্পর্টেন্ট, মৌসুমি বায়ু ইম্পর্টেন্ট, ট্রাইসোলার মডেল ইম্পর্টেন্ট, হিট বাজেট, অ্যালবেডো দেখে নেবেন একটু, আর ঘূর্ণবাদ দেখবেন, আর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, আর গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। তার মধ্যে ক্লাইমেটের যেগুলো বেশি ইম্পর্টেন্ট দেবেন সেগুলো হচ্ছে এখানে 1 থেকে এই মোটামুটি 1 থেকে 8 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 8 পর্যন্ত, আর এখানে আপনার এই ঘূর্ণবাদটা, এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিশেষ করে কোপেন থ্রনথয়েড থেকে কোশ্চেন পড়বেই, মৌসুমি বায়ু থেকে কোশ্চেন পড়ছে। কোপেন থ্রনথয়েড, মৌসুমি বায়ু, এল নিনো, ঠিক আছে। আর একটা হচ্ছে ঘূর্ণবাদ, এই 5টা খুব 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 ইম্পর্টেন্ট, এই 5টা থেকে কোশ্চেন পড়বে, একবারই কনফার্ম থাকুন। কি কি বললাম, কোপেন থ্রনথয়েড 2টো, আচ্ছা এল নিনো, লা নিনো, মৌসুমি বায়ু 4টে, আচ্ছা ঘূর্ণবাদ 5টা, আর এই হিট বাজেট, অ্যালবেডো, এই দুটো এগুলো ভালো করে একটু গুরুত্ব দেবেন, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। আমি কিন্তু এখন বারবার বলছি সাজেশনে ইউনিট ওয়াইজ দিচ্ছি, ঠিক আছে। যখন আমি লাস্ট মিনিট সাজেশন দেবো তখন কিন্তু আরও শর্ট সাজেশন দেবো, তখন ওভারঅল সিলেবাস থেকে ঠিক যেমন 19-এ 55টা বলেছিলাম 25টা মতো পড়েছে, ঠিক সেরকম ওভারঅল একটা আমি কিন্তু গোটা সিলেবাস দিয়ে দেবো, তখন সাজেশনটা আরও শর্ট হয়ে যাবে এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে,
ঠিক আছে, চলুন বাকি যেগুলো পড়ে তাহলে সেগুলো একটু দেখি। এরপর আমরা দেখে নেবো ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে ট্রান্সপোর্ট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রান্সপোর্ট আমরা কি কি পড়বেন, ক্ষুদ্রতম, বৃহত্তম, আর যে টার্মগুলো আছে সোনালী চতুর্ভুজ, ঠিক আছে, তারপরে যে টার্মগুলো আছে উত্তর দক্ষিণ কয়টা সেগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে ট্রেড, খুব ইম্পর্টেন্ট, ভারত কি কি ট্রেড করে না করে ইত্যাদি। তারপর ইরিগেশন, খাল, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার স্থানগুলো সাজাতে হবে। তারপর মিনারেল পাওয়ার, ঠিক আছে, আর তারপর নদী, নদী বাঁধ, নদী জলপথ, এগুলো ঠিক আছে। ভূপ্রকৃতি দুটো পার্ট ভালো করে দেখবেন, হিমালয় আর একটি উপদ্বীপে ভারত। আর এখানে ভূপ্রকৃতির টার্মিনোলজি যে আছে ভাব, তরাই, এগুলো দেখে নেবেন। সেন্সাস, সেন্সাসের 4টি জিনিস খুব ইম্পর্টেন্ট, ডেন্সিটি, সেক্স রেশিও, লিটারেসি, টোটাল পপুলেশন। আচ্ছা, তারপর ভারতের আঞ্চলিক শ্রেণীভাগ, কে মানে এখানে কে কটা ভাগে ভাগ করেছে এটা নয়, মানে কোন ভৌগোলিক কটা ভাগে ভাগ করেছে ভৌগোলিকের নাম দেখে নেবেন একটু। আচ্ছা, জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদিগুলো দেখবেন, আর মেন শিল্পগুলো দেখে নেবেন। ঠিক আছে, এরপরে ভারতের সব থেকে আমার যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো হচ্ছে এগুলো, মিনারেল রিসোর্স খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন পড়বে। ইরিগেশন খুব ইম্পর্টেন্ট, ট্রান্সপোর্ট 3টে, এদিকে নদী, আচ্ছা সেন্সাস, আর এই আঞ্চলিক এটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু বেশি নজর দেবেন। তারপর যেমন ইকোনমিক জিওগ্রাফি, ইকোনমিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কোশ্চেন কিন্তু পড়বে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডব্লিউটিও, গ্যাট, আন্তর্জাতিক এবং ভারতীয় সংস্থাগুলো সেগুলো দেখে নেবেন। চুক্তি, আচ্ছা মৎস্যের মধ্যে দুটো উদাহরণগুলো, কোন মাছের কি উদাহরণ, আর হচ্ছে ফিশিং গ্রাউন্ডগুলো। ফর্মস অফ ইকোনমি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভন্থনের থিওরি, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, আর গ্লোবাল ওয়ার্মিং, তার মধ্যে বেশি গুরুত্ব কোনগুলো দেবেন, এইগুলো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই এই প্রথম প্রথম 8টাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখে নেবেন। আচ্ছা, এবার ওভারঅল আমরা জানি কি 10টা ইউনিট আছে। 10টা ইউনিটের মধ্যে আমি দেখুন 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে থট, ক্লাইমেট, প্র্যাকটিক্যাল, ইকোনমিক জিওগ্রাফি, ইন্ডিয়া, হিউম্যান, 6টা। আর এদিকে করছি জিওমরফোলজি, জিওটেকটনিক, বায়ো, ইভিএস। আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে এই 6টা ইউনিট থেকে বেশি প্রশ্ন পড়বে। ঠিক আছে, থট, ক্লাইমেট, প্র্যাকটিক্যাল, ইকোনমিক, ইন্ডিয়া, হিউম্যান, এই 6টা থেকে বেশি প্রশ্ন থাকবে, আর এই 4টে থেকে কম প্রশ্ন থাকবে। এবার এই 6টার মধ্যে আবার এই 3টে, থট, প্র্যাকটিক্যাল, ইকোনমিক, জিওগ্রাফি, ঠিক আছে, আর এই 3টে থেকে বেশি থাকবে। তাহলে ভালো করে শুনুন, প্রথমে এই 6টা থেকে বেশি থাকবে, এখান থেকে কম প্রশ্ন থাকবে। আমার ব্যক্তিগত মনে হয়েছে এই 6টার মধ্যে আবার থট, প্র্যাকটিক্যাল, ইকোনমিক, এই 3টে থেকে বেশি থাকবে। তারপরে ক্লাইমেট থেকে, মানে এটার বেশিরভাগ কম বেশি ক্লাইমেট থেকে থাকবে, তারপর থাকবে ইন্ডিয়া থেকে, শেষ থাকবে হিউম্যান জিওগ্রাফি। ঠিক আছে, তাহলে আমরা ওভারঅল এইভাবে কিন্তু আমি একটা ইউনিটের সাজেশন দিলাম, কোন কোন ইউনিট থেকে বেশি কোশ্চেন থাকতে পারে সেটাও বলে দিলাম। ঠিক আছে, এরপর আমি শুক্রবারের দিকে আর একটা লাস্ট মিনিট সাজেশন দেবো, সেটা কিন্তু ভালো করে দেখবেন। ওভারঅল টোটাল সিলেবাস থেকে কোনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেখবেন। থ্যাংক ইউ।